আচ্ছা, চ্যাপ্টার 7-এর আমি যে নোটটা দিছিলাম তো সেটা বেসিক্যালি ছিল ইন্টারেস্ট সোয়াপ পোর্শনের, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমি কভার করবো হলো বেসিক্যালি কারেন্সি সোয়াপ যে পার্টটা, এটার এই চ্যাপ্টারের আরেকটা পার্ট হলো কারেন্সি সোয়াপ, ঠিক আছে। সো ইন্টারেস্ট সোয়াপ পোর্শনের উপর ক্লাস অলরেডি নিছি, তো সেই ক্লাস ইউটিউবে আছে। তো কারেন্সি সোয়াপের উপর যেহেতু ক্লাস না আমি, তো সেইটা এখন কভার করবো, ঠিক আছে। তো এর মধ্যে দুইটা জিনিস আছে। প্রথমত নর্মাল যে একটা কারেন্সি সোয়াপ কেমনি ডিজাইন করবা, সেই বিষয়টা। এন্ড সেকেন্ড বিষয় হলো একটা কারেন্সি সোয়াপ ভ্যালুয়েশন, ঠিক আছে। তো এই দুইটা জিনিস মেইনলি কভার করবে। আহ আচ্ছা, আমি দেখাই কারেন্সি সোয়াপ কেমনে করা যেতে পারে। আচ্ছা, তো আহ আমি এক্সারসাইজ থেকে ম্যাথ দেখাই ডাইরেক্ট, সমস্যা নেই, ঠিক আছে। সো কারেন্সি সোয়াপ বলতে তো আর কি জিনিস, এটা নিয়ে তো কনফিউশনের কিছু নাই। যে আমাদের ইন্টারেস্ট সোয়াপে হচ্ছিলটা কি, যে আমাদের যে দুটো পার্টি আছে, সেই দুটো পার্টির মধ্যে দেখা যাচ্ছে যে ইন্টারেস্টটা এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আহ কেউ কেউ হয়তো ফিক্সড রেটে ইন্টারেস্ট পাচ্ছে, কেউ হয়তো ফ্লোটিং রেটে ইন্টারেস্ট পাচ্ছে। তো যে ফিক্সড রেট সে হয়তো ফ্লোটিং চাচ্ছে, যে ফ্লোটিং রেট সে হয়তো ফিক্স চাচ্ছে। এটা পাচ্ছে বা দিচ্ছে, দুইটাই হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো আহ এখন আসতেছি যেটা হচ্ছে তোমার কারেন্সি সোয়াপ। কারেন্সি সোয়াপের ক্ষেত্রে কি হচ্ছে, তো কারেন্সি সোয়াপের ক্ষেত্রে মেইনলি যে বিষয়টা হচ্ছে যে দুইটা পার্টি আছে, ঠিক আছে। যে ধরো আমি দুইটা পার্টির নাম এক্স এন্ড ওয়াই রাখলাম। সো এক্স আছে, ওয়াই আছে, ঠিক আছে। সো এক্স যে পেমেন্টটা করতেছে এখানে, মনে করো তাদের মধ্যে যদি একটা কারেন্সি সোয়াপ হয়, ঠিক আছে। সো এক্স হয়তো থার্ড পার্টিকে একটা পেমেন্ট করতেছে, ঠিক আছে। তো সেই পেমেন্টটা হয়তো কোনো একটা নির্দিষ্ট কারেন্সিতে, ঠিক আছে। আবার মানে ওয়াই পেমেন্ট করতেছে, আবার এক্স হয়তো অন্য কোনো থার্ড পার্টিকে পেমেন্ট করতেছে, সেটা হয়তো কোনো একটা নির্দিষ্ট কারেন্সিতে, ঠিক আছে। তো সেই সেই ফর এক্সাম্পল এক্স এর হয়তো পেমেন্টটা হলো তোমার আচ্ছা, যেমন এখানে কি হয়েছে যে বিশেষ টু বড় ইউএস ডলারে, এক্স বিশেষ টু বড় ইউএস ডলারে ফিক্সড রেট, আচ্ছা ঠিক আছে। উম, ধরো এক্স এর পেমেন্টটা হলো তোমার ইয়েতে আহ ইউএসডি না, এটা হলো ইয়েনে। এক্স এর হয়তো ইয়েনে সার্টেন পার্সেন্টেজ কাউকে পেমেন্ট করার লাগে, তো সে বড়োইং করে রাখছে ইয়েনে, ঠিক আছে। ইয়েন হলো আহ এটা ঠিক খেয়াল নাই জাপানের নাকি চায়নার কারেন্সি, ঠিক আছে, জাপানের মেইন। সো ইয়েনের ধরো 5% বা সামথিং, ঠিক আছে। সো ইয়েনের একটা সার্টিন পার্সেন্টেজ ইয়েন তাকে পেমেন্ট করার লাগে। আবার কিন্তু সে হয়তো এক্স হয়তো চাচ্ছে যে বোরোইংটা তার যদি ইয়েনে না হয়ে ইউএস ডলারে হইতো তাহলে ভালো হতো। তো সে কি চাচ্ছে, তার এক্সপোজারটা চেঞ্জ করতে চাচ্ছে, সে ইয়েনে না নিয়ে এটাকে ইউএসডি তে তার এক্সপোজারটা কনভার্ট করতে চাচ্ছে। যে ওকে আমি চাচ্ছি যে আমার এক্সপোজারটা ইউএসডি তে থাকুক, নট নট ইয়েনে, ঠিক আছে। সো তার রিস্কটা এখন কিন্তু ইয়েনের উপর ডিপেন্ডেন্ট। ইয়েনের এক্সচেঞ্জ রেট কমবে বা বাড়বে কত সেটার উপর ডিপেন্ডেন্ট। সে চাচ্ছে হয়তো ইয়েনে না, সেটা ইউএসডি তে রাখতে চাচ্ছে। তাহলে তখন এটা ইউএসডি বাড়তেছে না কমতেছে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আবার ওয়াই এর ক্ষেত্রে যে বিষয়টা, ওয়াই হয়তো আরেকজন পার্টি, এখন ওয়াই এর পেমেন্টটা হয়তো ধরো ইউএসডি তে, আর কোন একটা পার্সেন্টেজ আমি র্যান্ডমলি লিখলাম 10%, হয়তো সে কারো কাছ থেকে বড় ইনকাম রাখছে, তো তাকে 10% রেটে পেমেন্ট করার লাগে ইউএসডি রেটে, ঠিক আছে। অর্থাৎ ইউএসডি রেটের অর্থ বলতাম মানে হলো যে মনে করো নোশনাল অ্যামাউন্ট হলো 1 লাখ টাকা, তাহলে 1 লাখের 10% কত, 10,000। তাহলে তাকে 10,000 ইউএসডি পেমেন্ট করার লাগে। আবার ওরটা হলো আবার ইয়েনে পেমেন্ট করা লাগে। সো ডিফারেন্স হলো এখানে। এখন ও যে ইউএসডি ওয়াই এর, সে হয়তো তার এক্সপোজারটা, তার রিস্কটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ইউএসডির উপর। সে চাচ্ছে না আমি ইউএসডি তে না, আমারটা চাচ্ছি আমি কিসে, ইয়েনে রাখতে চাচ্ছি আমার বড় ইনকাম। সো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে so তারা এই জিনিসটা যদি সোয়াপ করতে চায়, তো তখনই বিষয়টা কনসেপ্টটা আসতেছে কারেন্সি সোয়াপে। সো মাঝখানে তাদের এই তাদেরকে একসাথে করবে কে, মাঝখান দিয়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইন্টারমিডিয়ারি।
ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট শুধু তাদের দুজনের হয়েই কাজ করে এরকম না, এরকম আরো অনেক অনেক লোক আছে। তো সে সবাই হয়ে কাজ করে। সো আলটিমেটলি ওয়াই তো আর ডাইরেক্ট এক্স এর সাথে ডিল করতেছে না, ওয়াই এর কনসার্ন হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে তার কি যুক্ত হবে, ঠিক আছে। আবার এক্স এর কনসার্ন হলো সে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে কি চুক্তি হচ্ছে, ঠিক আছে। তো আহ এখানে আচ্ছা, এখন এটা তো নর্মালি বোঝা যাচ্ছে যে কারেন্সি সোয়াপটা কি জিনিস সেটা বোঝা গেল। আচ্ছা, কারেন্সি সোয়াপের ক্ষেত্রে তিন ধরনের কারেন্সি সোয়াপ হয়, ঠিক আছে। সো একটা হলো ফিক্সড ফর ফিক্সড কারেন্সি সোয়াপ। এক্সাম্পল যদি আমি দেখাই, এই দেখো, এই কোম্পানি এক্স, কোম্পানি ওয়াই, ঠিক আছে। যেমন এই ম্যাটটা দেখো, কোম্পানি এ এবং বি ফিক্সড রেট এন্ড ফ্লোটিং রেট আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো কারেন্সির আলাদা কোনো বিষয় নেই, এখানে কি বলছে যে ফিক্সড রেট হলো অমুক কারেন্সিতে, ফ্লোটিং রেট হলো তমুক কারেন্সিতে, এরকম কিছু বলা নাই, ঠিক আছে। সো আলটিমেটলি এটা কিন্তু একটা ইন্টারেস্ট সোয়াপ, ঠিক আছে। আর এইখানে কি হচ্ছে, একটা কারেন্সি সোয়াপ, যে এখানে হলো ইয়েনের একটা রেট, ডলারের আরেকটা রেট, উভয় কোম্পানির জন্য, ঠিক আছে। কিন্তু এই যে কোম্পানি এক্স এর জন্য ইয়েনের রেট, ডলার রেট দুইটাই কিন্তু কি ফিক্সড রেট। আবার কোম্পানি ওয়াই এর জন্য ইয়েনের রেট, ডলার রেট দুইটাই ফিক্সড রেট। সো এইটাকে বলা হচ্ছে যে ফিক্সড ফর ফিক্সড কারেন্সি সোয়াপ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ফিক্সড ফর ফিক্সড কারেন্সি সোয়াপ, ঠিক আছে। আরো দুইটা টাইপের কারেন্সি সোয়াপ আছে, যেটা হলো তোমার ফিক্সড ফর ফ্লোটিং সোয়াপ আর ফ্লোটিং ফর ফ্লোটিং রেট সোয়াপ, ঠিক আছে। তো এই দুটো জিনিস তার পড়ায়নি, এটা নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই। এটা হলো আহ ওইটা পারলেই মেইনলি পারবা। তবে এখানে এটা নিয়ে নাকি আরো অ্যাডভান্স জিনিসপাতি আছে, যেটা এমবিএ এর অ্যাডভান্স ডেরিভেটিভ কোর্সে পড়ানো হবে। যাই হোক, আচ্ছা, তো ফিক্সড ফর ফিক্সড কারেন্সি সোয়াপে আমরা ম্যাথটা কেমনে করব, এইটা হলো ফিক্সড ফর ফিক্সড কারেন্সি সোয়াপের একটা ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, তো কারেন্সি সোয়াপের যে ম্যাথটা, এটা হলো তোমার ওই নর্মাল ইন্টারেস্ট সোয়াপে আমরা যেভাবে করছিলাম ইকুয়েশন বানাই, ওই রকম না, একটু ডিফারেন্ট, ঠিক আছে। সো এই ম্যাথটা ধরো আমরা সলভ করার চেষ্টা করলাম। তাহলে এখানে আমি দেখি, আমার আগে বুঝতে হবে কম্পারেটিভ, আবার এখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজের বিষয় আসতেছে, ঠিক আছে। এখন আগে আমি দেখতে হবে আমি কি ইন্টারেস্ট পাচ্ছি না ইন্টারেস্ট দিচ্ছি, এটা দুই ক্ষেত্রে একই বিষয়। এটা তুমি কারেন্সি সোয়াপ বলো আর ইন্টারেস্ট সোয়াপ বলো, এখানে বড় করতেছি আমি বলতেছি, তার অর্থ আমি ইন্টারেস্ট পাবো না, আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে থার্ড পার্টিকে, মানে কোম্পানি এক্স এর থার্ড পার্টিকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, কোম্পানি ওয়াই এর থার্ড পার্টিকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু দিতে হচ্ছে, তাহলে কোম্পানি এক্স থেকে অ্যারো চিহ্নটা কি কোম্পানি এক্স এর দিকে আসবে? না, কোম্পানি এক্স থেকে বের হবে, অর্থাৎ এটা সে পেমেন্ট করতেছে, তাহলে তার কাছ থেকে আউটফ্লো হচ্ছে, আবার কোম্পানি ওয়াই থেকে আউটফ্লো হচ্ছে। আচ্ছা, এখন আসলে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, তাহলে যেহেতু দিতে হচ্ছে, কোম্পানি এক্স এর জন্য আহ কোথায় কম দিতে হচ্ছে, ইয়েনে নাকি ডলারে? সরি সরি, ইয়েনের কথা যদি বলি, ইয়েনের ক্ষেত্রে কার কম রেট দিতে হচ্ছে, ঠিক আছে। কে কম রেটে ইয়েন মার্কেট থেকে বড় ইন করতে পারতেছে, কোম্পানি এক্স কম রেটে পাচ্ছে, ওয়াই এর বেশি রেট দেওয়া লাগতেছে, তাহলে কোম্পানি এক্স এর অ্যাডভান্টেজ আছে। তো সেই অ্যাডভান্টেজটা এখানে হলো ডিফারেন্স আমরা বের করলে 1.5%, ঠিক আছে। ওকে, আর কোম্পানি ওয়াই এর বিষয়টা আমি যদি দেখাই তো জন্য একটু। ওকে, কোম্পানি ওয়াই এর ক্ষেত্রে ডিফারেন্স হলো 0.4%, ঠিক আছে। তাহলে আমার কোম্পানি এক্স উভয় ক্ষেত্রেই কম রেটে পাচ্ছে, বাট কোথায় বেশি কম রেটে পাচ্ছে? ইয়েনে। তাহলে কোম্পানি এক্স এর, আমি জিনিসটা যদি এই গোলটা মুছে দিই, ঠিক আছে। তো কোম্পানি এক্স এর কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইয়েন থেকে নিলে, তো আমি এখানে ধরো সি লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। আবার কোম্পানি ওয়াই উভয় ক্ষেত্রে বেশি এটা নেওয়া লাগছে, বাট কোনটায় ডিফারেন্সটা কম? এখানে ডিফারেন্সটা কম, এখানে 0.4% ইয়েতে ডলারে, তাহলে সে ডলারের মার্কেট থেকে কোম্পানি ওয়াই নিবে, তাহলে তার কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ কম হলো ডলারের মার্কেটে। আচ্ছা, তাহলে আমি দুইটা কম্পারেটিভ অ্যাডভান্টেজের পয়েন্ট গুলো মার্ক করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আহ মাথায় এটা রাখবে, দেখো কোম্পানি এক্স কি, তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইয়েন থেকে নেওয়া, কিন্তু কোম্পানি এক্স কি চায়, ইউএসডি তে নিতে। সাধারণত দেখবে সোয়াপের ক্ষেত্রে উল্টা চাচ্ছে, এর উল্টা না চাইলে তো আর সোয়াপ লাগার কথা না। কোম্পানি ওয়াই, তার অ্যাডভান্টেজ কম্পারেটিভ অ্যাডভান্টেজ কি ছিল, কোম্পানি ডিসঅ্যাডভান্টেজ কম হলো তো তার ইয়েতে ডলারে, ঠিক আছে। কিন্তু কোম্পানি ওয়াই চায় জাপানিজ ইয়েনে নিতে। যাই, আচ্ছা, এখন মাথায় এটা রাখবো যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ যেটাতে সে সেটাইতেই আলটিমেটলি থার্ড পার্টির সাথে ট্রানজাকশন করবে। তাহলে কম্পারেটিভ অ্যাডভান্টেজ কোম্পানি এক্সেল হলো
ইয়েনে, তাহলে সে থার্ড পার্টিকে 5% ইয়েন পেমেন্ট করবে, এই যে ইয়েন 5% এক্স থার্ড পার্টিকে পেমেন্ট করতেছে। ঠিক আছে। আবার ওয়াই এর যেহেতু কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ, এখানে কম, ডলারে কম, তাহলে সে ডলারে 10%, 10% ইউএসডি সে পে করবে থার্ড পার্টিকে। ঠিক আছে, এতটুকু তো তাহলে হয়েছে। আচ্ছা, এখন কথা হলো যে এই গ্যাপ গুলো, এই দুটার ভ্যালু এগুলো কি বসবে, ঠিক আছে। এখন এখানের ভ্যালুগুলো কি বসবে, এটা তিন ধরনের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। কোশ্চেনে কোন ধরনের সিচুয়েশনটা চাইছে, ঠিক আছে। তো সিচুয়েশন কি কি, সিচুয়েশন এক হলো এফআই, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। সিচুয়েশন এক বলতেছে যে রিস্ক হলো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি বিয়ার করবে, ফরেন এক্সচেঞ্জ রিস্ক ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি বিয়ার করবে। ঠিক আছে। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে একরকম হবে তোমার ইয়েটা। আহ আরো দুই রকম সিচুয়েশন হতে পারে, যে যদি ফরেন এক্সচেঞ্জ রিস্ক কোম্পানি এক্স বিয়ার করে, কোম্পানি এক্স এর বিয়ার করা লাগতেছে, তাহলে কিরকম হবে গ্রাফটা। আর যদি এটা কোম্পানি ওয়াই এর বিয়ার করা লাগতেছে ফরেন এক্সচেঞ্জ রিস্ক, তাহলে কিরকম হবে গ্রাফটা। ওকে। আচ্ছা, রিস্ক বিয়ার করা, ফরেন এক্সচেঞ্জ রিস্ক বিয়ার করা অর্থ বোঝানো হচ্ছে যে এখানে প্রত্যেকটা পার্টির কিন্তু একটা একটা কারেন্সিতে এমনি রিস্ক বিয়ার করা লাগবে, ঠিক আছে। কিন্তু এখানে রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক বিয়ার করার দ্বারা আমি বুঝাইতেছি যে কোনো একটা পার্টিকে দুইটা কারেন্সিতে রিস্ক বিয়ার করা লাগবে, উভয় কারেন্সিতেই তাকে রিস্ক বিয়ার করা লাগবে, এটা কোনো একটা পার্টিকে, এই তিনটা পার্টির মধ্যে কোনো একটা পার্টিকে। ঠিক আছে। সো ওই কোন পার্টিকে উভয় কারেন্সিতে রিস্ক বিয়ার করা লাগতেছে, এটা কোশ্চেন দেখে করে বুঝতে হবে। ঠিক আছে, কোশ্চেনে বলা থাকবে হয়তোবা, আর না বলা থাকলে সেটা কি করবো আমি সেটাও বলবো। তো আহ, ওই অনুযায়ী তোমার এই সোয়াপটা ডিজাইন হবে। ঠিক আছে। সো ফার্স্ট সিচুয়েশনের কথা চিন্তা করি যে ইফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হ্যাজ টু বিয়ার দ্য ফরেন এক্সচেঞ্জ রিস্ক। ঠিক আছে, তাহলে তার অর্থ কি, যে কোম্পানি এক্স বা কোম্পানি ওয়াই, এই দুটোর মধ্যে কোনো কোম্পানি দুইটা কারেন্সিতে এক্সপোজার বিয়ার করবে না, তার রিস্ক শুধুমাত্র একটা কারেন্সিতে থাকবে। তাহলে কোম্পানি এক্স এর যেহেতু নিয়মিত ইয়েন 5% পে করার লাগে, তাহলে সে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থেকে কি তার একটা ইনফ্লো আসতেছে না, তার পেমেন্ট করার লাগে ইয়েন 5%, তার ইনফ্লো আসতেছে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থেকে। তো ওই ইন্টারমিডিয়েট যে ইনফ্লোটা, সেটাকেও আমি ইয়েন 5% লিখে দিব। তাতে কি হচ্ছে, আমার ইয়েন 5, এতে আমার দেখা যাচ্ছে যে তার ইয়েনে কোনো এক্সপোজার থাকতেছে না, অর্থাৎ আমার কোম্পানি এক্স এর যতটুকু যতটুকু তার থার্ড পার্টিকে পে করা লাগে, ঠিক সেম অ্যামাউন্ট অফ সে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট থেকে পায়। তাহলে ইয়েনের এক্সচেঞ্জের বাড়তেছে, অনেক বেড়ে গেল হঠাৎ করে, বা ইয়েন এক্সচেঞ্জের কমে গেল, এটার সাথে কিন্তু তার কোনো এক্সপোজার থাকতেছে না। ঠিক আছে। এখন তাহলে আমি এখানে ইয়েন ইয়েন সেম করে ওর এক্সপোজার একটা কারেন্সিতে করে এক্সপোজার সরাই দিছি, যেহেতু আমি বলতেছি প্রথম সিচুয়েশনের জন্য আমি গ্রাফটা আঁকতেছি, প্রথম সিচুয়েশনে যেহেতু এফআই রিস্ক বিয়ার করতেছে এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই কিন্তু উভয় কারেন্সিতে রিস্ক বিয়ার করবে না, তাহলে একটা কারেন্সি থেকে তাদের রিস্ক আমার সরাই দিতে হবে। ঠিক আছে। তো ওয়াই এর ক্ষেত্রে ওয়াই যেহেতু ইউএসডি 10% থার্ড পার্টিকে বিয়ার দিচ্ছে, তাহলে ওয়াইও ইউএসডি 10% ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট থেকে পাবে, তাহলে তার ইউএসডি যে রিস্কটা, এই কারেন্সিতে তার কোনো রিস্ক থাকতেছে না। ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করে গ্রাফটা আঁকবো যখন আমরা বের করতেছি যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি ফরেন এক্সচেঞ্জ রিস্ক বিয়ার করতেছে। আচ্ছা, এখন আরো দুইটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটাকে আমরা বের করবো। এটা খুব ইজি, এটা কিন্তু ওরকম ইকুয়েশন বের করে সলভ করতে হবে না। ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট যেটা ছিল, এখানে যেটা করতে হবে, তুমি দেখো আমি দাগাইছি না সি সি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু কাজ বাকি আছে নিচে। এই দেখো এখানে আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ এখানে কত ছিল, 1.5%। সরি, এখানে ফিক্স, কি বলে, স্প্রেড ডিফারেন্সটা কত ছিল, 1.5%। আর এখানে স্প্রেড ছিল 0.4%। তো এই দুটার মধ্যে ডিফারেন্স কত, এই কাজটা তো করি তো জানো, এটা তো ইন্টারেস্ট সোয়াপেও পড়ে। এই দুটার মধ্যে ডিফারেন্স হলো 0.9%। তাহলে এই সোয়াপের ফলে 0.9% গেইন কি হবে, শেয়ার হবে এই তিনটা পার্টির মধ্যে। এটা তো আমরা নর্মালি জানি। এর মধ্যে বলা হয়েছে যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি 50 বেসিস পয়েন্ট পাবে গেইন। ঠিক আছে। তার অর্থ 100 বেসিস পয়েন্ট মানে 1%। তো আহ, এক মিনিট, কিছু ভুল করছি নাকি, হ্যাঁ একটু ভুল করছি, 0.9 না,
এটা হলো 1.1%। ঠিক আছে, ডিফারেন্সটা আসে 1.1%। তো এই 1.1% গেইন থেকে 50 বেসিস পয়েন্ট মানে 100 বেসিস পয়েন্ট মানে 1%, তাহলে 50 বেসিস পয়েন্ট মানে 0.5%। ঠিক আছে, তাহলে আমার টোটাল গেইন ফ্রম কারেন্সি সোয়াপ ইজ 1.1%, amidst which ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি গেইনস হলো 0.5, 0.5%। তো রিমেইনিং গেইন হলো তোমার 0.6%। ঠিক আছে, তো দিস রিমেইনিং গেইন উইল বি শেয়ার্ড বাই কোম্পানি এক্স অ্যান্ড কোম্পানি ওয়াই। ঠিক আছে, 0.6%। তো কিছু বলা না থাকলে আমরা ধরে নিব যে ইকুয়ালি শেয়ার হবে গেইনটা। ঠিক আছে, আর বলা থাকলে যা বলা আছে সেই অনুযায়ী এখানে বলা আছে যে সোয়াবকে আমার ইকুয়ালি অ্যাট্রাকটিভ বানাইতে হবে দুইটা কোম্পানির কাছে, মানে এটাই বুঝাই দিছে যে তারা ইকুয়ালি শেয়ার করবে। তাহলে এই 0.6% যদি গেইন হয়, তার মধ্যে 0.3% যাবে গেইন হলো তোমার কোম্পানি এক্স এর কাছে, আর কোম্পানি ওয়াই এর কাছেও 0.3% যাবে। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ লিখতে আবার ভুল করি না, শুধু 0.3 লিখলে তাহলে আবার ভুলে যাবে। তো কোম্পানি এক্স, এটা এক্স পাবে 0.3% গেইন, আর ওয়াই ও 0.3% গেইন পাবে। ঠিক আছে, আচ্ছা। আহ, এখন আহ, তাহলে আমি 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 কোথায় ছিলাম, আমি যে ছিলাম যে এই দুটো জিনিস কেমনে বের করবো। ঠিক আছে, তো আমি এখন সেই বিষয়টা আসতেছি। এখন এখানে আমি যদি আসি, শুরুতে ধরো আমি এই পার্টটা বের করতে চাচ্ছি। এই লাইনটার এখানে যে ভ্যালু বসবে এটা কার সাথে কানেক্টেড, এক্স এর সাথে না? তুমি দেখো এক্স এর সাথে তিনটা লাইন কানেক্টেড। একটা হলো সে কত পেমেন্ট করতেছে থার্ড পার্টিকে, সে কত পেমেন্ট ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থেকে পাচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিকে কত দিচ্ছে। তো দুইটা তো আমার হয়ে গেছে অলরেডি, আর একটা লাগে। ঠিক আছে, তো এই লাইনটা মেইনলি তার সাথে এক্স এর সাথে কানেক্টেড। ঠিক আছে, সো এক্স এর সাথে যেহেতু কানেক্টেড, আমি এক্স এর কম্পারেটিভ অ্যাডভান্টেজ কোথায়? এক্স এর কম্পারেটিভ অ্যাডভান্টেজ 5%। ঠিক আছে, বাট সে চায় কোনটা, এই 9.6%। সে অল্টারনেটিভটা চায় 9.6%। এই যে 9.6% যেটা, তার যে অল্টারনেটিভ যেটা সে চায় 9.6% থেকে বাদ যাবে, সে কত টাকা বেনিফিট পাবে? 0.3% বেনিফিট পাবে না? তাহলে এই 9.6% থেকে বাদ যাবে হলো আমার 0.3%। তো 9.6% মাইনাস 0.3%, হোয়াট উইল বি দ্য রেজাল্ট? এটা হবে তোমার 9.3%। ঠিক আছে, তো 9.3% কোন কারেন্সিতে? সরি, এই যে এখানে কি, এটা 9.6 কিসের? ইউএসডি। তাহলে 9.6 থেকে 0.3 বাদ দিলে সেটা ইউএসডি হবে। ঠিক আছে, তাহলে এখানে বসবে ইউএসডি 9.3%। ওকে, এটা আমরা বের করছি। ঠিক সেম সিস্টেমে আমরা ওয়াই এরটার সাথে যেটা কানেক্টেড সেটা আমরা বের করবো। ঠিক আছে, তাহলে আমাদের যেটা ওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছে, যে আমাদের ওয়াই এর আহ এই আচ্ছা, ওয়াই এর আমাদের যদি আমি আসি, ওয়াই এর কম্পারেটিভ অ্যাডভান্টেজ আমার এই যে সি কোনটা লেখা 10%-এ। আচ্ছা, সে তবে তাহলে ইয়েন থেকে নিতে, সে ইয়েন থেকে নিতে চাচ্ছে, এটা বলা আছে এখানে। ঠিক আছে, তাহলে এই যে 6.5%, এখান থেকে তার গেইনের অংশটা বাদ যাবে, যে সে কত গেইন করতে পারবে। এটা কত? 0.3%। তাহলে 6.5 মাইনাস 0.3% কত আসে? 6.2% ইন কোন কারেন্সি? ইয়েন। ঠিক আছে, তাহলে ওয়াই এর এই পেমেন্টটা হবে ইয়েন 6.2%। আই হোপ বুঝতে পারছো, এইটাই হলো বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এখন আমি আরো দুইটা যে জিনিস আছে সেই দুইটা জিনিসে আসতেছি। আর দুটো জিনিস হলো বেসিক্যালি তোমার কি, এক্স এর যদি রিস্ক বিয়ার করে আর যদি ওয়াই রিস্ক বিয়ার করে সেক্ষেত্রে কি হবে। ঠিক আছে, এখানে একটা বিষয় বলি, যে কিছু যদি বলা না থাকে তাহলে এফআই এর জন্য করে দিবা। And লিখে দিলে বেটার, যে তুমি বলে দিলে করার আগে লিখে দিলা যে অ্যাজিউমিং ফরেন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি বিয়ার্স দ্য ফরেন এক্সচেঞ্জ রিস্ক, বলে দেন তুমি হয়তো এই সবটা ফর্ম করে দিলা। ঠিক আছে, কিছু বলা না থাকলে। আহ আর বলা থাকলে তো হয়েছেই, যেটা বলা আছে। ঠিক আছে, তবে এখানে কিন্তু বলে দিচ্ছে, এই যেমন এই ম্যাটটায় ensure that all foreign exchange risk is assumed by the bank। ব্যাংক বলতো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, তাহলে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি সব ফরেন এক্সচেঞ্জ রিস্ক বিয়ার করবে, অর্থাৎ দুইটা কারেন্সির রিস্কই সে বিয়ার করবে। তার তার অর্থ ওই যে এই সিচুয়েশন ওয়ান, মানে এটাই হলো আমার 7.3 ম্যাটটার উত্তর। ঠিক আছে,
আচ্ছা, এখন এটা যদি এক্স এর সাপেক্ষে জানতে চাইতো বা ওয়াই এর সাপেক্ষে জানতে চাইতো, তো এক্স এর বা ওয়াই এর সাপেক্ষে জানতে চাইলে কি, এটা এই রেটেড ম্যাথ এক্সারসাইজে নাই, বাট স্যার দিলে দিতেও পারে, ক্লাসে বলছিল আর কি। আচ্ছা যাই হোক, আমি বলি এখানে সেক্ষেত্রে একটু আমি মোছামুছি করে করে দিই, তাহলে কিন্তু ডিফারেন্স খুব একটা ঝামেলা হবে না। আমি ধরো এক্স এর কথা বললাম, ঠিক আছে। আচ্ছা, কালার চেঞ্জ করে দিই। হুম, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এক্স এর কথা বলি, এখন তাহলে আমি বলতেছি কি যে এক্স উভয় কারেন্সি রিস্ক বিয়ার করবে, ঠিক আছে। তাহলে এক্স যদি উভয় কারেন্সি রিস্ক বিয়ার করে, এটার অর্থ কি দাঁড়ায়? এটার অর্থ দাঁড়ায় যে ওয়াই এর একটা কারেন্সিতে এক্সপোজার থাকবে, এফ আই এর একটা কারেন্সিতে এক্সপোজার থাকবে, ঠিক আছে। এটা দাঁড়ায় না? তাহলে আমি যদি ওয়াই এর পাশটায় আসি, হ্যাঁ, ওয়াই এর ক্ষেত্রে কি হবে? আচ্ছা আমি আবার না থাক, ওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছে যে ওয়াই এর একটা কারেন্সিতে এক্সপোজার থাকবে, তাহলে ওয়াই এর, আমরা ওয়াই কে একটা কারেন্সিতে এক্সপোজার করার জন্য কি করছিলাম, এখানে যেমন তার ইউএসডি 10% ছিল, এই জায়গায় আমি ইউএসডি 10% নিয়ে আসছি, তাতে তার ইউএসডি তে এক্সপোজার চলে যাচ্ছে, তাহলে এটা যেরকম আছে এরকমই থাকবে। আর এখানে ইএন 6.2% আনছিলাম, কেমনে আনছিলাম, যে ওয়াই এর কম্পারেটিভ, ওয়াই এর যে মানে এই যে ওয়াই এর জন্য কম্পারেটিভ অ্যাডভান্টেজ 10% আছে, সেই 6.5% থেকে তার গেইনের অংশটা বাদ দিয়ে যে ভ্যালুটা আসছে সেটা এখানে দিচ্ছে। এখানে এতটুকু ওয়াই এর যেহেতু রিস্ক থাকতেছে না, এই ওয়াই এর আশেপাশে সবই, হ্যাঁ, ওয়াই এর আশেপাশে সবই, ওয়াই এর সাথে কি এক্স কোনোভাবে কানেক্টেড? আমি এফ এফ আই এর সাথে এক্স কানেক্টেড, ওয়াই এর সাথে তো এক্স কানেক্টেড না। আমি কি বের করতেছি যে এক্স এর দুইটা কারেন্সিতে এক্সপোজার থাকবে, এক্স তো ওয়াই এর সাথে কানেক্টেড না, ডাইরেক্ট কানেক্টেড না। তো ওয়াই এর যে তিন পাশের যে লাইনটা, সেই তিনটা লাইনই সেম থাকতেছে, এখানে কোনো ভ্যালু চেঞ্জ হবে না, ঠিক আছে। এফআই এর ক্ষেত্রে কি হচ্ছে, মানে এখানে মানে আমি অ্যাকচুয়ালি এই দ্বিতীয়টা আঁকতেছি, এখন দ্বিতীয়টা আঁকার জন্য আগেরটার মধ্যেই এডিট করে দেখাই দিচ্ছি যে কোথায় চেঞ্জ আসবে, তো এতটুকু কোনো চেঞ্জ আসতেছে না, ঠিক আছে। এখন এই জায়গাটায় আমরা যদি দেখি যে এক্স পে করতেছে হলো তোমার, আচ্ছা, এফআই এর আমি বললাম যে এক্স এর ফরেন কারেন্সিতে রিস্ক থাকবে, এটার অর্থ হলো এফআই এর কোনো রিস্ক থাকবে না, মানে এফআই এর উভয় কারেন্সিতে রিস্ক থাকবে, একটা কারেন্সিতে রিস্ক থাকবে না, ওয়াই এর একটা কারেন্সিতে রিস্ক থাকবে না, মানে এদের একটা কারেন্সিতে রিস্ক বিয়ার করতে হবে, উভয় কারেন্সিতে রিস্ক বিয়ার করতে হবে না। তো ওয়াই এরটা তো আমি এনশিওর করলাম, তার একটা কারেন্সি থেকে আমি রিস্ক সরাই দিছি। এফআই এরও আমার এনশিওর করতে হবে তার একটা কারেন্সিতে রিস্ক থাকবে না, ঠিক আছে। এখন সেইটা করার জন্য যেটা করতে হবে আমার, আহ এটা দুইটা ওয়েতে করা যায়, ঠিক আছে, এর কারণে আমি মুছে দিচ্ছি। এক্স এর সাথে যেটা এফআই এর সাথে যেটা এক্স কানেক্টেড, আমি দুইটাই মুছে দিচ্ছি। এখানে একটু চেঞ্জ হবে এখন, ঠিক আছে, ওকে। এতটুকু কিন্তু সেমই ছিল। এখানে চেঞ্জটা হবে এটা যে এক্স এর, এফআই এর, আমার যেটা করতে হবে এফআই এর আমার যে কোনো একটা কারেন্সির এক্সপোজার উঠাই ফেলতে হবে, যাতে একটা কারেন্সিতে এফআই এর এক্সপোজার না থাকে, ঠিক আছে। তাহলে আমি, তো যদি এটা আমার ইচ্ছা, আমি যে কোনো একটা করতে পারি, এতে কোনো সমস্যা নেই, দুইটাই কারে, মানে এটা দুই অ্যাপ্রোচে করা যাবে। আমি চাইলে এফআই এর ইউএসডি এক্সপোজার উঠে দিতে পারি, তো সেক্ষেত্রে এফআই এর আমি ইউএসডি এক্সপোজার উঠে দিতে চাইলে এফআই এর ওয়াই কে ইউএসডি তে পেমেন্ট করতে হয়, তাহলে আমি এফআই এক্স থেকে যেটা পাচ্ছি সেটাকেও আমি যদি ইউএসডি 10% করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু তার ইউএসডি এক্সপোজার থাকতেছে না, ঠিক আছে। সো এইটা একটা অ্যাপ্রোচ যে আমি এভাবে করে দিলাম। আচ্ছা, এই অ্যাপ্রোচে এখানের ভ্যালু কত হবে? এখানের ভ্যালু হবে, এফআই এর গেইন কত ছিল এখন একটু খেয়াল করো তো, এফআই এর গেইন এখানে কত ছিল? 0.5%, তাই না? এটাই তো এফআই এর গেইন ছিল, তাই না? সো এফআই এর যে গেইনটা, সেই গেইনটা আমার অ্যাডজাস্ট করে এখানে ভ্যালুতে লিখতে হবে, ঠিক আছে। মানে এখানে এফআই এর গেইনটা আসবে কেমনে, দেখো এফআই পাচ্ছে ইয়েন 6.2%, তাহলে সে যদি 0.5% এই জায়গা থেকে গেইন করতে চায়, তাহলে সে কেমনে গেইন করতে পারবে? সে পাবে ইয়েন 6.2%, বাট সে দিবে কত? সে দিবে 0.5% কম টাকা দিবে, সে দিবে হলো 5.7% ইয়েন। তাহলে এর মাধ্যমে কি হইলো, সে যে 0.5% গেইন করার কথা ছিল, সেই গেইনটা সে করে ফেললো। আচ্ছা, এটা একটা অ্যাপ্রোচ বলছি। এখন এটার আরেকটা অ্যাপ্রোচ বলছি যে, কি বলছি যে তার এক্সপোজার ইয়েতে রাখবে না, ঠিক আছে। আমি বলছি যে এক্সপোজারটা সে ইয়েনে রাখবে না, ইউএসডি তে রাখলে হবে। তো ইয়েনেরটা এলিমিনেট করে দিতে চাইলে এখানে তাহলে ইয়েন 6.2% বসবে,
ঠিক আছে, এখন কি হচ্ছে আমি একটু দেখাই। ইয়েন 6.2% যদি বসে, এখন এখানে কত বসবে, এখানে তার গেইনটা অ্যাডজাস্ট করে বসাইতে হবে ইউএসডি, ঠিক আছে। তো সে ইউএসডি 10% পেমেন্ট করবে। এখন সে যদি 0.5% গেইন করতে চায়, তাহলে তাকে এক্স থেকে বেশি টাকা নিতে হবে। সে তাহলে এক্স থেকে নিবে ইউএসডি 10.5%। ঠিক আছে, তো এক জায়গায় কিন্তু যোগ হচ্ছে, এক জায়গায় বিয়োগ হচ্ছে। আগের আগের সিচুয়েশনে বিয়োগ হয়েছিল আগের অল্টারনেটিভে, এখন যে অল্টারনেটিভ দেখালাম সেখানে যোগ হয়েছে 0.5%। সো এটা বুঝে নিতে হবে যে যোগ করতে হবে না বিয়োগ। সেক্ষেত্রে সে যদি 10.5 নেয়, দিচ্ছে 10%, তার আলটিমেটলি 0.5% গেইন হচ্ছে। আচ্ছা, তো এক্সেরটা আমি করাই দিচ্ছি, এটা হলো এক্সের। এইভাবে করা যায়, বা একটা অল্টারনেটিভ দেখাইছিলাম। সো একইভাবে যদি ওয়াই এর করতে চাও, এটা কিন্তু নিজেরা করতে পারবা, ঠিক আছে। মানে এক সেম সিস্টেম, সেম সিস্টেম, ঠিক আছে। তো মনে করো তুমি যদি ওয়াই এর জন্য করতে চাচ্ছো, তাহলে কি হইতো? এখানে তো ব্যাকওয়ার্ড যাওয়ার কোনো উপায় আছে? ব্যাকওয়ার্ড গেলে আমি দেখাই, যাই তো ব্যাকওয়ার্ড। কত, এখানে 9.3 ছিল, ঠিক আছে। আচ্ছা, আর এইটা ছিল আমার এফআই এর জন্য। এফআই এর জন্য যেরকম আমার এখানে আলটিমেটলি, আমার যদি আমি ওয়াই এর জন্য বের করতে চাই, তো সেক্ষেত্রে ওয়াই এর তো এক্স এর সাথে কোনো কানেকশন নাই, তাহলে এতটুকু পার্ট সেম থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। এই অংশে এই দুইটা ভ্যালুতে চেঞ্জ আসবে, ঠিক আছে। এই দুইটা ভ্যালুতে কেমনে চেঞ্জ আসবে, এক্সেটটা যেভাবে করাই দিছি একইভাবে করবা, যে তোমার এফআই এর হিসাব করবা যে ওকে, এফআই কোনটা এক্সপোর্ট স্যার রাখতে। এফআই যদি ইউএসডি এক্সপোজার উঠাই দিতে চায়, তাহলে এখানে ইউএসডি 9.3% বসবে, আর আরেকটা তুমি হিসাব করে নিও যেভাবে বলছি, এফআই এর গেইন হিসাব করে। আর যদি এফআই ইয়েন থেকে এক্সপোজার সরাইতে চায়, তাহলে এখানে ইয়েন 5% বসে, এখানে এফআই এর গেইনটা অ্যাডজাস্ট করে বসাবা, ঠিক আছে। So, এইভাবে আমি তিনটা, কোন পার্টি এফআই এক্স, ফরেন এক্সচেঞ্জেস বিয়ার করলে চিত্রটা কিরকম হবে, এক্স বিয়ার করলে কিরকম হবে, ওয়াই বিয়ার করলে কিরকম হবে দেখাই দিছি, ঠিক আছে। সো পরীক্ষায় কোশ্চেন যেভাবে আসুক, আই মানে এইটা অ্যাপ্লাই করলে ঠিকভাবে করতে পারবা, ঠিক আছে। সো এতক্ষণে যেটা শেষ হয়েছে সেটা হলো আমার যে এই সোয়াপের ফরমেশনটা, ঠিক আছে। সো নেক্সট যে পার্টটা দেখাবো, সেটা হলো যে কারেন্সি সোয়াপ ভ্যালুয়েশন, ঠিক আছে। সো এই পার্ট, আগের পার্টটাতে একটু বেশি সময় নিয়ে বোঝানো দরকার ছিল, এখানে বেশি সময় নিয়ে বুঝাইছি। এই পার্টটা ভ্যালুয়েশন করতে সময় লাগে, বাট বোঝাইতে অত সময় লাগবে না, ঠিক আছে। তো আমি ভ্যালুয়েশনের জন্য কিছু ম্যাথ দেখাই, যে ফর এক্সাম্পল 7.5, এটা একটা কারেন্সি সোয়াপ ভ্যালুয়েশনের ম্যাথ, ঠিক আছে। সো এখানে যদি একটু ফোকাস আনো, আচ্ছা আমি এখানে জিনিস ওপেন করে নিই। ওকে, আচ্ছা, এখন আসি এখানে আমরা 7.5 ম্যাথটাতে যদি আমরা ফোকাস আনি, আহ, এটা একটু সরাইলেই অনেক ডিস্টার্বিং লাগতেছে। তো 7.5 ম্যাথটাতে যদি আমরা দেখি, এখানে একটা কারেন্সি সোয়াপ ভ্যালুয়েশনের ম্যাথ। এখানে আলটিমেটলি তুমি দেখো, মেইনলি যে বিষয়টা থাকে যে তোমার ওই সোয়াপের ভ্যালু বের করতে হবে, কারেন্সি সোয়াপের ভ্যালু কোনো একটা পার্টির সাপেক্ষে, অর্থাৎ দুইটা পক্ষ থাকে না সোয়াপে, মানে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি বাদে, ওই দুইটা পক্ষের মধ্যে কোনো একটা পক্ষের পার্সপেক্টিভে তোমার ওই ভ্যালুটা বের করা লাগবে। তো এখানে দুইটা পক্ষের পার্সপেক্টিভেই জানতে চাইছে। যাই হোক, ভ্যালু সেমই আসে, একটা পক্ষের মনে করে একজনের যদি 50 টাকা লাভ হয়, তাহলে অপর সাইডের হয় 50 টাকা লস, ঠিক আছে। আচ্ছা, তো একটা পজিটিভ ভ্যালু, একটা নেগেটিভ ভ্যালু। আচ্ছা, এখন আমি দেখাই, দুইটা কারেন্সি থাকবে কারেন্সি সোয়াপের ইয়েতে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আচ্ছা, আচ্ছা, এই যে ইনফরমেশন, সেই ইনফরমেশনের সামারাইজড ইনফরমেশন আমি এখানে আমার সলিউশনে লেখা, মানে সলিউশনের শুরুতে আমি সামারাইজড ইনফরমেশন আনলাম, ওকে। তো সামারাইজড ইনফরমেশনটা কি, যে দুইটা কারেন্সি, একটা হলো স্টার্লিং, একটা হলো ডলার, ঠিক আছে। সো দুইটা কারেন্সির একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট বলতে নোশনাল অ্যামাউন্ট, যেই অ্যামাউন্টের উপর আমার ইন্টারেস্টটা চার্জ হয়। অর্থাৎ দুইটা কোম্পানি মধ্যে যে সোয়াপ কন্ট্রাক্টটা হচ্ছে, তারা তো ইন্টারেস্ট পেমেন্ট এক্সচেঞ্জ করতেছে, ওই ইন্টারেস্টটা যেই অ্যামাউন্টের উপর চার্জ হচ্ছে সেটাতে প্রিন্সিপাল অ্যামাউন্ট। সো তোমার যে কারেন্সি সোয়াপের ক্ষেত্রে দুইটা প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে, দুইটা কারেন্সির জন্য দুইটা প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে। সো এখানে দেখা যাচ্ছে যে দুইটা কারেন্সি যেটা আছে, একটা কারেন্সি হলো তোমার ইউএস এর কারেন্সির কথা বলা আছে, ইউএসডি।
আরেকটা হলো ইউকের কারেন্সি বলা আছে, পাউন্ড স্টার্লিং এর কথা বলা আছে, ঠিক আছে। তো ইউএসএ যে কারেন্সি, সেইটার জন্য তোমার 30 মিলিয়ন ইউএসডি, যে ওটার যে প্রিন্সিপাল 30 মিলিয়ন। আর ইউকে যে কারেন্সি ওটার জন্য 20 মিলিয়ন, এটা 20 মিলিয়ন পাউন্ড, ঠিক আছে। আর ওটা হলো $30 মিলিয়ন। তো এখানে ওই জিনিসটা লেখা আছে 20 মিলিয়ন, 30 মিলিয়ন, ঠিক আছে, $30 মিলিয়ন। আর ইন্টারেস্ট রেটও কিন্তু আলাদা, যে ইন্টারেস্ট, ওই প্রিন্সিপালের উপর যে ইন্টারেস্ট পেমেন্টটা করবে সেখানে 6%, আর এটাতে হলো তোমার 10%। ঠিক আছে, তো ওই অনুযায়ী এখানে 6%, 10% বসাইছে। আচ্ছা, আরো একটা রেট থাকবে, এই যেমন 7%, 4%। এই যে এই 10 এবং 6, এই 10 6 কেন ইউজ হচ্ছে? এই 20%, এই 20 মিলিয়নকে 10% গুণ দিলে আমি ওই ইন্টারেস্টের অ্যামাউন্টটা পাবো, যেই অ্যামাউন্টটা আমার এক্সচেঞ্জ হচ্ছে। আবার এই 30 লাখের 6% করলে আমি ওই অ্যামাউন্টটা পাবো। আরো যে দুইটা রেট লাগতেছে তোমার, সেই দুটা রেট হলো তোমার ডিসকাউন্টিং কোন রেটে করবা, ঠিক আছে। অর্থাৎ তোমার যে নেট ক্যাশ ফ্লো আসবে, নেট ক্যাশ ফ্লো গুলাকে তো আজকের ভ্যালুতে নিয়ে আসতে হবে। So, সেটা করার জন্য তোমার একটা ডিসকাউন্ট রেট লাগবে। আহ, ওই একটা না, ইনফ্যাক্ট দুইটা ডিসকাউন্ট রেট লাগবে এই কারেন্সি সোয়াপের ক্ষেত্রে। সো ওই দুইটা ডিসকাউন্ট রেট এখানে তোমার যেমন নিচে দেওয়া আছে যে ইন্টারেস্ট রেট এক্সচেঞ্জ 4% ইন ডলার, 7% ইন স্টার্লিং। সো এখানে ওই দুটা ভ্যালু লাগছে, 7%, 4%। আচ্ছা, ওকে। এখন আমাদের ভ্যালুয়েশনটা কি? নর্মাল সিস্টেম, খুব বেশি কোনো কিছু না আমাদের। আহ, এখানে হলো কন্ট্রাক্টটা বলা আছে, যে কন্ট্রাক্টটা হলো তোমার 0 to 15 মান্থের, 0 to 15 না, এখানে বলছে যে এটা একটা কারেন্সি সোয়াপ কন্ট্রাক্ট যেটার 15 মান্থ লাইফ রিমেইনিং আছে, ঠিক আছে। এবং ইন্টারেস্ট পেমেন্ট করা হয় ওয়ান্স এ ইয়ার, অর্থাৎ 1 বছর পর পর ইন্টারেস্ট পেমেন্ট করা হয়। এবং এই সোয়াপ কন্ট্রাক্টটা এই মুহূর্তে এমন অবস্থায় আছে যে আর 15 মাস ম্যাচুরিটি হইতে আর 15 মাস বাকি, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি যে এই যে ম্যাচুরিটি যখন হবে তার চেয়ে 12 মাস আগে একটা বছর কমপ্লিট হবে। আর আমি তো আছি 15 মাস আগে, তাহলে আমি কারেন্টলি এই এই পয়েন্টে আছি আরো 3 মাস আগে, ঠিক আছে। আমি এই পয়েন্টে বসে ভ্যালুয়েশনটা করতেছি, ভ্যালু অফ কারেন্সি সোয়াপ বের করতেছি, ঠিক আছে। তাহলে আমাকে আহ, এই পেমেন্ট গুলা কখন হয়, ইন্টারেস্ট অফ পেমেন্ট গুলো একটা নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ এই এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে যদি আমি 12 মাস আরো পিছে যাই, ঠিক আছে, তাহলে যে পয়েন্টটা আসবে, এই এতটুকু পয়েন্টের ইন্টারেস্ট যে পেমেন্ট সেটা কখন হবে? এই টাইমে ইন্টারেস্ট পেমেন্টটা হবে। আবার এই এতটুকু টাইমের যে ইন্টারেস্ট পেমেন্ট, এটা কোন টাইমে হবে? এই টাইমে হবে। তো আমি যখন কারেন্সি সোয়াপ ভ্যালুয়েশনটা করতেছি, আমি কোন পয়েন্টে বসে করতেছি? এই পয়েন্টে বসে করতেছি। তাহলে এই টাইমের যে নেট ক্যাশ ফ্লো, এটাকে আমি ডিসকাউন্টিং করে এই টাইমে আনবো। আবার এই টাইমের যে নেট ক্যাশ ফ্লো, এটাকে আমি ডিসকাউন্টিং করে এই টাইমটায় আনবো, ঠিক আছে। এই দুটো ক্যাশ ফ্লোকে আমার ডিসকাউন্টিং করলে আমার হয়ে যাচ্ছে, এই দুটো টাইমের নেট ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট করে আমি এই টাইমে নিয়ে আনলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা নেট ক্যাশ ফ্লো নর্মালি বের করবে। তো নেট ক্যাশ ফ্লো বের করার ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যে অ্যাপ্রোচটা ইউজ করা হয় সেটা হলো তোমার কারেন্সি সোয়াপ ভ্যালুয়েশনের ক্ষেত্রে বন্ড ভ্যালুয়েশন অ্যাপ্রোচ, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা করা হয়, ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো ডিসকাউন্টিং সেপারেটলি করা হয়, ঠিক আছে। মানে স্যার যেভাবে করাইছে ক্লাসে, আমি ওই অ্যাপ্রোচ ফলো করতেছি। অ্যান্সার শিটে, বইয়ের অ্যান্সার শিটে অন্য একটা অ্যাপ্রোচে করা আছে, ওই অ্যাপ্রোচ আমি বুঝতে পারছি, বাট ওই ছক করে করছে আর কি। বাট স্যার যেটা ফলো করছে, ইভেন বইয়েও এইভাবে করা আছে, মেবি, খেয়াল নাই, যাই হোক। সো ওই অ্যাপ্রোচ আমি দেখাই, স্যার যে অ্যাপ্রোচে ফলো করছে ওই অ্যাপ্রোচ আমি করে দেখাইছি। আচ্ছা, তো এখানে হলো তোমার আহ, একটা হলো ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, ঠিক আছে। মানে সহজ ভাষায় এখানে যদি কোশ্চেনটা পড়ো, আলটিমেটলি দেখতে পারবা যে আহ, মানে দুইটা পার্টি, সহজ ভাষায় যদি বলি দুইটা পার্টি, একটা পার্টি, পার্টির নাম দেওয়া নাই মেইনলি, ঠিক আছে। তো আমি ধরো নাম দিলাম যে একটা পার্টির নাম এক্স, একটা পার্টির নাম হয়তো ওয়াই। মাঝখানে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থাকে, আপাতত ইগনোর করো, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি কোনো ইনফরমেশন তো নাই, ওই রিলেটেড কথা আপাতত ইগনোর করো, ধরো মাঝখানে কিছু নাই, ঠিক আছে। সো ওকে একটা পেমেন্ট করতেছে, আর বোঝানোর সুবিধার্থে আমি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটকে দেখাচ্ছি না আর কিছু না, ঠিক আছে, ওকে দিচ্ছে একটা, ঠিক আছে। তো আহ, এখন দেখা যাচ্ছে যে আমি কি দেখানোর জন্য এটা দেখাচ্ছিলাম, ওকে। একটা পার্টি ইউএসডি পেমেন্ট করতেছে, আর একটা পার্টি হলো হয়তো ইয়ে রিসিভ করতেছে পাউন্ড স্টার্লিং। মানে একটা পার্টি ইউএসডি পেমেন্ট করে পাউন্ড স্টার্লিং রিসিভ করতেছে, ঠিক আছে। এটা পাউন্ড,
পাউন্ড সে রিসিভ করতেছে, আরেকটা পার্টি হয়তো পাউন্ডে পেমেন্ট করতেছে, অর্থাৎ ওয়াই এর কথা চিন্তা করো, ওয়াই পাউন্ডে পেমেন্ট করতেছে, রিসিভ করতেছে ইউএসডি তে। ঠিক আছে? তো বন্ড ভ্যালুয়েশন অ্যাপ্রোচ আমি করি কি, এই যে আহ, আমি এই যে ওয়াই এখানে চিন্তা করো, এটা তো মনে করো একটা 10 বছর মেয়াদি সোয়াপ কন্ট্রাক্ট, তাহলে কি হবে, বা 5 বছর মেয়াদি সোয়াপ কন্ট্রাক্ট, প্রতি 1 বছর পর পর ইন্টারেস্ট পেমেন্ট হয়। ঠিক আছে? তাহলে কি হবে, এই যে ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ গুলো, এটা কি হচ্ছে, এই 5 বছর মেয়াদি সোয়াপ কন্ট্রাক্টের প্রতি 1 বছর পর পর এই সোয়াপ গুলা কি করতেছে, এক্স ওয়াই কে পেমেন্ট করতেছে বা ওয়াই এক্স কে পেমেন্ট করতেছে, এটা প্রতি 1 বছর পর পর হচ্ছে জিনিসটা, তাই না? তো এই আমি কেন এই কথাটা উঠেছি সেটাই ভুলে গেছি। আর কোনো একটা কনসেপ্ট বুঝাইতে যাই এটা বলছি আর কি। আচ্ছা যাই হোক, আমার খেয়াল আসতেছে না। আহ, তো এখানে যেটা বের করছে সেটা এই পার্টটা হলো, আচ্ছা ওকে ঠিক আছে। তো আহ, আচ্ছা খেয়াল আসছে, খেয়াল আসছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওয়াই মানে ওয়াই এর হয়তো অনেক সময় ক্যাশ ইনফ্লো হবে, আবার মানে সহজ ভাষায় এটাকে আহ, যদি অ্যাকচুয়ালি নেট অ্যামাউন্টটাই পেমেন্ট করা হয়, বাট তুমি যদি চিন্তা করো নেট অ্যামাউন্টের পেমেন্ট হচ্ছে না, জাস্ট প্রত্যেক বছর পর পর কি হবে, যে প্রত্যেক বছর শেষে আমি যদি বলতেছি যে প্রতি 1 বছর ইন্টারেস্ট পেমেন্ট করা হয়, 5 বছর মেয়াদি একটা সোয়াপ করছো, তাহলে প্রত্যেক বছর শেষে এক্স ওয়াই কে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইউএসডি পেমেন্ট করবে, আর ওয়াই এক্স কে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পাউন্ড পেমেন্ট করবে। তাহলে ওয়াই এর পার্সপেক্টিভে যদি চিন্তা করো, তাহলে ওয়াই এর পার্সপেক্টিভে প্রত্যেক বছর শেষেই তার একটা ক্যাশ ইনফ্লো আসতেছে ইউএসডি তে, আর প্রত্যেক বছর শেষেই তার একটা ক্যাশ আউটফ্লো যাচ্ছে পাউন্ডে, তাই না, যাচ্ছে না? এই বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি যে ওভার দ্য টাইম, মানে ওই সোয়াপের যে লাইফ স্প্যান, সোয়াপটা হয়তো 5 বছরে, তাহলে 5 বছরে তার 5 বার এই ইউএসডি তে কন্ট্রাক্ট, এই ইউএসডি তে ক্যাশ ইনফ্লো গুলো আসতেছে, এই পাঁচটা। আমি যদি আজকে বসে 5 বছর মেয়াদে একটা সোয়াপের ভ্যালুয়েশন করি, তো তখন আমার এই বন্ড ভ্যালুয়েশন অ্যাপ্রোচে আমি যেটা করব, এই যতগুলা ক্যাশ ইনফ্লো আছে, এই 5 বার যে ক্যাশ ইনফ্লো গুলো আসবে, প্রত্যেকটা ক্যাশ ইনফ্লোকে আমি ডিসকাউন্ট করে দিলাম। ঠিক আছে? সো এইটাই মনে করো এই ক্যাশ ইনফ্লোকে ডিসকাউন্ট করে এই ভ্যালু আসছে। আবার আমি আবার করতেছি কি, যতগুলো স্যার ক্যাশ আউটফ্লো আছে ওগুলাকে আমি আরেকবার ডিসকাউন্ট করে দিলাম। ঠিক আছে? এই যেখানে ওই ডিসকাউন্ট গুলা করলাম, তো দেন ডিসকাউন্ট গুলা করে দেন ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লো বাদ দিলে আমার নেট পেমেন্টটা চলে আসবে, যে আমার সোয়াপের ভ্যালু কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। আচ্ছা, তো ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো এটাকে বিডিবিএফ এসব কেন লেখছে? এখন এটা হলো কারেন্সি ওয়াইজ হিসেবে লেখছে আর কি। ঠিক আছে? এখন একটা হবে তোমার ডোমেস্টিক কারেন্সি, একটা হবে ফরেন কারেন্সি, দুইটা কারেন্সি এখানে আছে। সো এটা ইচ্ছে মতো ধরতে পারো চাইলে, বাট স্যার মেবি যেটা বলছে যে ইউএসডি কে হয়তো তুমি সাধারণত তোমার ডোমেস্টিক কারেন্সি হিসেবে ধরে। ঠিক আছে? যাই হোক, বা ইউএসডি প্লাস টাকা, ইউএসডি আর টাকা থাকলে টাকাকে ডোমেস্টিক কারেন্সি হিসেবে ধরবা, অথবা ইউএসডির সাথে অন্য কারেন্সি থাকলে ইউএসডি কে ডোমেস্টিক কারেন্সি হিসেবে ধরবা, অথবা অন্য কোনো কারেন্সি ডোমেস্টিক হিসেবে ধরলে সমস্যা নেই, ম্যাথের রেজাল্ট একই আসবে। দুইটা কারেন্সির মধ্যে যে কোনো একটা কারেন্সি তুমি ডোমেস্টিক কারেন্সি হিসেবে ধরবা। ঠিক আছে? ধরো ইউএসডি কে ডোমেস্টিক কারেন্সি হিসেবে ধরলাম। ঠিক আছে? ওকে। আর তাহলে বিডি এর ভ্যালু কি? বিডি হলো বন্ড ভ্যালু এট ডোমেস্টিক কারেন্সি, এরকম আর কি, এটার ফুল ফর্ম এরকম কিছু একটা। সো আলটিমেটলি এখানে আসতেছে আমার যে আহ, তাহলে আমি এখানে দেখো, আমি যদি এখানে দেখি আমার এই লাইফ, আমি তো অলরেডি অনেকগুলো পেমেন্ট পার করে আসছি, আমি এই বছর এই সময় এসে ভ্যালুয়েশন করলে আমার ফিউচার পেমেন্ট গুলো রিলিভেন্ট, তাহলে আমার এখানে কয়টা পেমেন্ট বা ক্যাশ ইনফ্লো বা ক্যাশ আউটফ্লো কয়টা আছে, একটা আছে, দুইটা আছে। ঠিক আছে? তাহলে এই দুইটা দুইটা থাকবে, তাহলে 3 মান্থ শেষের আর 15 মান্থ শেষে। ঠিক আছে? তো 3 মান্থ অ্যামাউন্ট সেমই হবে, অ্যামাউন্ট ডিফারেন্ট না। তো আলটিমেটলি আমার আমি ইউএসডি কে হোম কারেন্সি ধরছি না, তাহলে 30 লাখ, 30 মিলিয়ন ইন্টু 6%। ঠিক আছে? আহ, তো আলটিমেটলি পেমেন্টটা তো এই পুরো পিরিয়ডের জন্য, তাই না? তো এই 1 বছরের হিসাবেই হবে, তো 30 লাখের 6% যা আসে, কত আসছে এখানে, 18 লাখ। তাহলে আমি এই পয়েন্টে 18 লাখ টাকা ক্যাশ ইনফ্লো পাবো, ক্যাশ আউটফ্লো আছে, আবার ক্যাশ ইনফ্লো হলো 18 লাখ টাকা। তাহলে এই 18 লাখকে আমি ডিসকাউন্টিং করবো, আবার এই 15 মান্থ শেষে আমি আবার 18 লাখ টাকা পাবো, তাহলে ওই 18 লাখকে ডিসকাউন্টিং করবো, তাই না? এই 18 লাখকে ডিসকাউন্টিং করছে, আবার 15 মান্থ শেষে 18 লাখ টাকা পাবো, সেটাকেও ডিসকাউন্টিং করছে। ঠিক আছে? তো এটাকে 3/12 দিয়ে ডিসকাউন্টিং করছে, ওটা 15/12 দিয়ে ডিসকাউন্টিং করছে। এখানে একটা ডিফারেন্স আছে, এখানে
লাস্টের যে পেমেন্টটা থাকবে সেটার সাথে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্টও যোগ হয়ে যেতে পারে, যোগ যাইতে পারে, ভুলে গেছি, যোগ হবে। ঠিক আছে। এখন এখানে একটা কনফিউশন আসতে পারে যে ইন্টারেস্ট অফ ভ্যালুয়েশন তো আমরা এরকম কিছু করিনি। হ্যাঁ, ইন্টারেস্ট অফ ভ্যালুয়েশনের সাথে কারেন্সিস অফ ভ্যালুয়েশনের ডিফারেন্সটা এই জায়গায়, যে কারেন্সিস অফ ভ্যালুয়েশনে তোমার ওই প্রিন্সিপাল অ্যামাউন্টটাও যোগ হয়। ঠিক আছে। তো এখন তুমি এটাকে ডিসকাউন্টিং করে ভ্যালু পেয়ে যাচ্ছ। ঠিক আছে। সো দিস ইজ হোয়াট উই গেট। এখন বন্ড ভ্যালুয়েশন এট ফরেন কারেন্সি, এখানে তোমার ফরেন কারেন্সি যে ভ্যালুগুলো সেটা বসবে আর কি। সো স্টার্লিং এর ইন্টারেস্ট অ্যামাউন্ট তো আসছে 2 মিলিয়ন। ঠিক আছে, এটা তো আই হোপ বুঝতে পারছো এটা কেমনে বের করছে। সো সেখানে হলো তোমার এই ওগুলা করে একই অ্যাপ্রোচে তোমার স্টার্লিং এর জন্য বা পাউন্ড স্টার্লিং যেটা বলে পাউন্ডের ভ্যালু বের করছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়, একটা হাইলি ইম্পর্টেন্ট বিষয় বলে দিচ্ছি। ঠিক আছে। আহ, সেইটা হলো তোমার যে কোনো চ্যাপ্টারে, এই কোর্সের যে কোনো চ্যাপ্টারের ম্যাথে, ঠিক আছে, তোমার কন্টিনিউয়াস কম্পাউন্ডিং রেট কখন লাগতেছে এটা বুঝতে হবে যখনই তুমি কোনো ভ্যালুয়েশন করতেছো, কোনো কিছুর মূল্য নির্ধারণ করতেছো। ঠিক আছে। হ্যাঁ, প্রাইস বা ভ্যালুয়েশন, ভ্যালু, এই ধরনের ওয়ার্ড ইউজ হচ্ছে যখন যখন বের করতেছো। ঠিক আছে। যেমন এখানে ভ্যালু, এখানে না, এখানে এই যে ডিসকাউন্টিং এর কাজগুলো যখন আসতেছে, ডিসকাউন্টিং করা মানে তুমি ভ্যালুয়েশন করতেছো, এই যে ডিসকাউন্টিং করতেছে তখন যে রেটটা ইউজ হবে, এই যে 3.92 ইউজ করছে, এই রেটটা অবশ্যই কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রেট হতে হবে। ঠিক আছে। তো আমার যেই এই যে কোশ্চেনে কি বলা, দেখো, অল ইন্টারেস্ট রেটস আর কোটেড উইথ অ্যানুয়াল কম্পাউন্ডিং। ঠিক আছে, তার অর্থ আমার এই আহ, এই যে 4%, 7% যে দুইটা ডিসকাউন্টিং রেট, এই দুইটা রেটও আমার কিসে দেওয়া, অ্যানুয়াল রেটে দেওয়া, অ্যানুয়াল কম্পাউন্ডিং এ দেওয়া। তাহলে এটাকে আমার, ওই দুটাকে আমার কন্টিনিউয়াস কম্পাউন্ডিং আমি করে নিব। এই কন্টিনিউয়াস কম্পাউন্ডিং করে নিচ্ছি, দেন আমি ওই কন্টিনিউয়াস কম্পাউন্ডেড রেট দিয়ে ডিসকাউন্টিং করছি। ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে যেটা হয়তো আহ খেয়াল, মানে অনেকের কনফিউশন আছে, আমি যেটা ফিল করছি, অনেকে যখন কোশ্চেন করছে বিভিন্ন রিলেটেড, মানে এটা এই চ্যাপ্টার রিলেটেড আমি বলবো না, বিভিন্ন চ্যাপ্টারে এই সমস্যা ফেস করছে হয়তো। সেইটা হলো এই এই যে ক্যাশ ফ্লো। ঠিক আছে, আমি এখানে বলছি যে আমার এই রেটটা হতে হবে কিসে, কন্টিনিউয়াস কম্পাউন্ডেড রেট, এটা কোন রেট, এটা যখন ডিসকাউন্টিং রেটটা। ঠিক আছে। কিন্তু যখন তুমি ক্যাশ ফ্লো বের করতেছো, এই যে 2 লাখ বের করলা, এই 18 লাখ বের করলা, এগুলা কি ছিল বেসিক্যালি, এগুলা হলো তোমার ক্যাশ ইনফ্লো কত করছে। যেমন এই 2 মিলিয়ন আর এই 1.8 মিলিয়ন বের করলা, এটা যদি আমি এখানে দেখাই যে এটা কি ইউএসডির অ্যামাউন্ট কত হবে এখানে, 1.8 মিলিয়ন, তাহলে এখানে আমার বসতেছে সরি, এখানে আমার বসতেছে $1.8 মিলিয়ন, এখানে আমার বসবে আহ টু 2 মিলিয়ন স্টার্লিং। সো এটা আলটিমেটলি কি হচ্ছে, এগুলো তোমার ক্যাশ ফ্লো, তাই না? ক্যাশ ইনফ্লো বা ক্যাশ আউটফ্লো। সো এই ক্যাশ ইনফ্লো বা ক্যাশ আউটফ্লো বের করার জন্য যে তুমি রেটটা অ্যাপ্লাই করতেছো 10%, 6%, এরকম, এটা হতে হবে তোমার কনভেনশনাল রেটে। ঠিক আছে। এটা তোমার কন্টিনিউয়াস কম্পাউন্ডেড রেট হলে হবে না। সো এই রেটগুলা যদি তোমার কন্টিনিউয়াস কম্পাউন্ডেড রেটে দেওয়া থাকে তাহলে এগুলোকে অ্যানুয়াল কম্পাউন্ড, অ্যানুয়াল বলতেছি, কনভেনশনাল কম্পাউন্ডিং রেটে নিয়ে আনতে হবে। ঠিক আছে। বলতে পারো যে কনভেনশনাল কম্পাউন্ডিং মানে কোন কত সময়ের জন্য। ঠিক আছে। এইটা হলো এই ম্যাথের পার্সপেক্টিভে যদি বলি যে এটা হলো তোমার কত মান্থ পর পর তোমার এই ইন্টারেস্ট পেমেন্টটা হচ্ছে। তো এই ইন্টারেস্ট পেমেন্টটা আমার হচ্ছে এই কোশ্চেনের পার্সপেক্টিভে এই ম্যাথে প্রতি 12 মাস পর পর, অর্থাৎ 1 ইয়ার পর পর ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে, তাহলে আমার অ্যানুয়াল কম্পাউন্ডিং লাগবে। কারণ কোশ্চেনে যদি অ্যানুয়াল কম্পাউন্ডিং দেওয়া না থাকে আমাকে এটাকে অ্যানুয়াল কম্পাউন্ডিং এ কনভার্ট করে দিতে হবে। ঠিক আছে। এখন আমরা যেটা জানি আমরা, যে কিছু বলা না থাকলে আমরা ধরে নিব কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। সো এই অঙ্কে যদি কিছু বলা না থাকতো রেট সম্পর্কে, মানে এটা কন্টিনিউয়াস নাকি অ্যানুয়াল কম্পাউন্ডিং, সেক্ষেত্রে আমরা ধরে নিতাম এই 7% অ্যান্ড 4% এই দুইটা হলো আমার কন্টিনিউয়াস কম্পাউন্ডেড রেটই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার, মানে আমি ধরে নিতাম এই দুটো আমার কন্টিনিউয়াস কম্পাউন্ডেড রেট, তাহলে আমার এখানে আমার ওই 7%, 4% কন্টিনিউয়াস কম্পাউন্ডেড, তো ওই অনুযায়ী আমি এখানে, তাহলে আমি আর এখানে কন্টিনিউয়াস কম্পাউন্ডেড কনভার্ট করা লাগতো না। কিন্তু যেহেতু কিছু বলা নাই, বলা না থাকার অর্থ, তার অর্থ তো আমার এই এই রেট গুলা সম্পর্কেও তো ধরো কিছু বলা নাই, তাই না? তো তার অর্থ যেহেতু কিছু বলা নাই, তার অর্থ এই দুটো রেটও কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, কম্পাউন্ডেড রেট। আমি যেটা বলছি যে কিছু বলা না থাকলে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং রেট। তো এই দুইটা রেটও যদি কন্টিনিউয়াস কম্পাউন্ডেড রেট হয় তাহলে এটা আমার হবে না, এটাকে আমার কনভেনশনাল রেটে নিয়ে আনতে হবে। তো কনভেনশনাল রেটে আনতে হবে, আমি এখন দেখতে হবে যে কত সময় পর পর ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে, যেহেতু 1 বছর পর পর হচ্ছে তাহলে আমার অ্যানুয়াল কম্পাউন্ডিং রেট লাগবে। ধরো ইন্টারেস্ট পেমেন্ট গুলো হচ্ছে 6 মাস পর পর, তাহলে আমার সেম অ্যানুয়াল কম্পাউন্ডিং রেট লাগতো। ঠিক আছে। তো আমার এখন সেক্ষেত্রে আমার উল্টা ভাবে এই 10 and 6% কে সেম অ্যানুয়াল কম্পাউন্ড
এই ক্ষেত্রে যেহেতু অ্যানুয়াল কম্পাউন্ড তাহলে সেক্ষেত্রে অ্যানুয়াল কম্পাউন্ডিং এ কনভার্ট করা লাগবে। ঠিক আছে, আই হোপ জিনিসগুলো বুঝাইতে পারছি। এই জিনিসগুলো আর অন্য চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ক্যাশ ফ্লো বের করার সময় আমার কনভেনশনাল রেট লাগবে। আর তো কনভেনশনাল রেট মানে ইন্টারেস্টটা যেই পিরিয়ডের জন্য ওই পিরিয়ডের জন্য কম্পাউন্ডিং হতে হবে, আর ডিসকাউন্টিং এর জন্য আমার হতে হবে কন্টিনিউয়াসলি কম্পাউন্ডিং রেট। আচ্ছা, আর এইটা দেখো, এই যে 1 স্টার্লিং সমান 1.55 USD। ঠিক আছে, এই এক্সচেঞ্জ রেটটা বের করে নিতে হবে কত, মানে কত লেখা আছে। এখানে বলা আছে $per pound sterling is 1.55, অর্থাৎ পার পাউন্ড স্টার্লিং এর বিনিময়ে কতগুলো ডলার পাও, তো 1.55 ডলার পাও। তাহলে আমি সহজ ভাষায় বলতে পারি যে 1 স্টার্লিং সমান 1.55 USD। ঠিক আছে, তো এই রেটটা কখন লাগতেছে, এখন আসতেছি, আমি এতটুকু পর্যন্ত তো দেখাইছি। এখন আমি আসবো যে ভ্যালু অফ সোয়াপ। এই ভ্যালু অফ সোয়াপ বের করার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো দুইটা, BD - S0 BF। হয় এটা, নাই তার উল্টা, S0 BF - BD। সো হয় BD - S0 BF হবে, অথবা S0 BF - BD হবে, এই দুটো যে কোনো একটা হবে। হ্যাঁ, কোনটা হবে কেমনে বুঝবা? ঠিক আছে, এইটা হলো, আমি বলি কেমনে বুঝবা। তুমি বোঝার চেষ্টা করবা তুমি কার জন্য ভ্যালুয়েশনটা করতেছো, কোন পার্টির জন্য ভ্যালুয়েশনটা করতেছো। ঠিক আছে, সো যেই পার্টি ইন্টারেস্টটা পাচ্ছে, সরি, হ্যাঁ ঠিক বলছি, ইন্টারেস্টটা পাচ্ছে ডোমেস্টিক কারেন্সিতে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখানে ডোমেস্টিক কারেন্সি কোনটাকে ধরছি, ইউএসডি কে ধরছি। তাহলে ইউএসডি কে আমি, এটাকে ধরো ডি লিখলাম। আর আমি ফরেন কারেন্সি কোনটাকে ধরছি, এখানে পাউন্ড কে। ঠিক আছে, তাহলে এখানে আমি এফ লিখলাম। তো যেই পার্টি ইন্টারেস্ট পাচ্ছে ডোমেস্টিক কারেন্সিতে, এই যে এখানে এখানে কোন পার্টি ডোমেস্টিক কারেন্সিতে পাচ্ছে, ওয়াই পাচ্ছে, এবং দিচ্ছে ফরেন কারেন্সিতে। এই যে ওয়াই, এখানে ওয়াই ডোমেস্টিক কারেন্সিতে পাচ্ছে, দিচ্ছে ফরেন কারেন্সিতে। ঠিক আছে, তো সেই পার্টির জন্য ভ্যালু অফ সোয়াপ হলো বিডি মাইনাস S0 BF। ঠিক আছে, উল্টা কথা চিন্তা করো, যে যেই পার্টি, যেমন এক্স এর কথা চিন্তা করো, যেই পার্টি পেমেন্ট করবে ডোমেস্টিক কারেন্সিতে, রিসিভ করতেছে ফরেন কারেন্সিতে, ওই পার্টির জন্য আমার ভ্যালু অফ সোয়াপ হলো S0 BF - BD। ঠিক আছে, তো যে কোনো একটা মনে রাখলেই, আর অপর পার্টিটা হলো তার উল্টা। ঠিক আছে, এখন এখানে একটা বিষয় আছে, এই এখানে অ্যাকচুয়ালি করা কি হইতেছে, বিডির বিএফ এর ভ্যালু তো বের করলাম। ঠিক আছে, এই জায়গায় অ্যাকচুয়ালি কি করা হইতেছে, এই জায়গায় অ্যাকচুয়ালি যেটা করা হচ্ছে, এই বিডি তো ডোমেস্টিক কারেন্সিতে আছে, এই বিএফ মানে কি, এই ভ্যালুটা ফরেন কারেন্সিতে আছে। এই ভ্যালুকে আমি ডোমেস্টিক কারেন্সিতে কনভার্ট করবো S0 দিয়ে গুণ দিলে। S0 দিয়ে গুণ দিয়ে ডোমেস্টিক কারেন্সি কনভার্ট হয়ে যাবে। তখন আমার এই ডোমেস্টিক কারেন্সির ভ্যালু থেকে যখন ডোমেস্টিক কারেন্সি ভ্যালু আসে বিয়োগ যাবে, আলটিমেটলি আমার ভ্যালু অফ সোয়াপ ইন ডোমেস্টিক কারেন্সিতে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে এই S0 মানেটা কি? S0 মানে হলো কারেন্ট ফরেন এক্সচেঞ্জ রেট, মানে এক্সচেঞ্জ রেট, কারেন্ট এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, সো এখানে হচ্ছে যে আমার যে, এই যে আমি কারেন্ট এক্সচেঞ্জ যেটা লিখছি যে 1 স্টার্লিং সমান 1.55 USD। ঠিক আছে, সো আমি কারেন্ট এক্সচেঞ্জ রেটটা ইউজ করে আমি করব কি, এই ফরেন কারেন্সি যেটা আছে এটাকে আমি ডোমেস্টিক কারেন্সিতে কনভার্ট করে দিব। সো আমার ফরেন কারেন্সি আছে বিএফ এর ভ্যালু, ফরেন কারেন্সি ভ্যালু আছে, এই দেখো এই দুটোর কারেন্সি কিন্তু সেম না, এটা এটা শেষে ইউএসডি লেখা, এটা শেষে পাউন্ড লেখা। তো এই 22 মিলিয়ন যেটা আছে, 22 মিলিয়নকে আমি, 22 মিলিয়ন পাউন্ড সমান কত ইউএসডি, এটা আমি কেমনে বুঝতে পারবো যে 1 পাউন্ড সমান হলো 1.55 USD, তাহলে এটাকে আমি 1.55 দিয়ে গুণ দিলে হয়ে যাচ্ছে। তো সিম্পলি S0 ভ্যালু হলো 1.55 USD। সো এটাকে 1.55 দিয়ে গুণ দেওয়ার ফলে এই অংশটা আমার ইউএসডি তে হয়ে গেছে, আর এই অংশ আগেও ইউএসডি তে ছিল। এখন বিয়োগ করে আমি আমার ভ্যালু সব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এখানে হলো আমার BD - S0 BF লেখা। ঠিক আছে, সো এইটা এখানে হয়েছে, এটা কারণ হলো তোমার আহ, ওই যে পার্টি স্টার্লিং পে করতেছে, অর্থাৎ ফরেন কারেন্সি যে পে করতেছে, এবং ডোমেস্টিক কারেন্সি যে রিসিভ করতেছে, তার জন্য আমি বের করতেছি। ঠিক আছে, এখানে দুই পার্টির জন্যই চাইছে, আহ এই যে দ্বিতীয় পার্টির জন্য এখানে চাইছে। ঠিক আছে, সো এখানে মাইনাস আসছে, তো দ্বিতীয় পার্টির ভ্যালু মাইনাস ছাড়া হবে, পজিটিভ হবে। ঠিক আছে, ওটা আমি আর কি এখানে লেখা হয়নি আর কি। সো এই হলো তোমার আমার আহ, একটা কারেন্সি সব ভ্যালুয়েশন। আই হোপ আমি যতগুলা বেসিক কনসেপ্ট ছিল ওই জিনিসগুলো ডিটেইলে দেখা ফেলছি। তো এই কনসেপ্টটা অ্যাপ্লাই করেই হলো আমাদের এই কাইন্ডস অফ ভ্যালুয়েশন আসবে, আহ, করতে হবে। এছাড়া তোমার এই কাইন্ডস অফ ভ্যালুয়েশন নিয়ে আর ম্যাথ আছে। এই আমার এই যে সলিউশন, এটা হলো 8 এডিশন,
এইট এডিশন, 8 নাম্বার এডিশন। তো এই অনুযায়ী এটা হলো কারেন্সি সোয়াপ ভ্যালু 7-11 কারেন্সি সোয়াপ ভ্যালুয়েশনের ম্যাথ। আবার তোমার 726 যেটা, এটাও কারেন্সি সোয়াপ ভ্যালুয়েশনের ম্যাথ। তো যাই হোক, এগুলা পড়িও, এটাই আর কি।